আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা ভালো আছো সবাই। আজকে আমরা আমাদের জৈব রসায়নের 1 নাম্বার লেকচারের জিএসটি কন্টেন্টটা কমপ্লিট করব। আমরা এগ্রি কন্টেন্টটা অলরেডি কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? ওকে, সো চলো আমরা জিএসটি কন্টেন্টের জৈব রসায়ন থেকে কি কি কোশ্চেন আসে আমাদের জিএসটি ভর্তি পরীক্ষার ভিতরে রিসেন্ট ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন তার থিওরি সহ একেবারে চুলচেরা বিশ্লেষণ করে সলভ করে ফেলি। আমি তোমাদের সাথে আছি আশিক ভাই, আশিকুল ইসলাম। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, চলো আমরা দেখি। ফার্স্টে দেখো, আমাদের একটা ইউপ্যাক পদ্ধতিতে নাম চাইছে। এই ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের কোশ্চেনটা কিন্তু তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা এগ্রিগুলোর ভিতরে ভাই ছিল না। সো তুমি যখন আসলে প্রিপারেশনটা নিচ্ছ তখন এই জিনিসগুলোকে বিশ্লেষণ করতে পারাটা জরুরি। হ্যাঁ, তুমি দেখবা যে কোন জায়গা থেকে তারা প্রশ্ন করতে বেশি পছন্দ করে, কোন জায়গা থেকে একটু কম কোশ্চেন হয়। এগুলো ধরে যদি প্রিপারেশনগুলোকে কালেক্ট করো তাহলে আলহামদুলিল্লাহ তোমার পড়াশোনাটাও গোছাবে, অনেক ছোট হবে, সংক্ষিপ্ত হয়েও তুমি ভালো একটা ফলাফল, ভালো একটা মার্ক উঠে নিয়ে আসতে পারবা। চলো আমরা দেখি, একটা যৌগের যখন আমরা নামকরণ করতে চাই তখন আমাদের বেসিক কিছু জিনিসপত্র আছে। ফার্স্ট অফ অল সেটা জিনিসটা হচ্ছে তার কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপটা খুঁজে বের করা। লাইক এখানে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ হচ্ছে ভাই দুইটা, একটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ আর একটা হচ্ছে আমার কার্বন কার্বন ডাবল বন্ড। এখন আমরা অগ্রগণ্যতা সিরিজের দিক থেকে জানি যে ডাবল বন্ড মানে অ্যালকিন গ্রুপ এবং হাইড্রোক্সিল গ্রুপ দুইটা থাকলে আসলে হাইড্রোক্সিল গ্রুপটা উপরে থাকে, অর্থাৎ এটা আমার একটা অ্যালকোহল হিসেবে কাজ করবে। এখন যদি এটা একটা অ্যালকোহল হিসেবে কাজ করে তাহলে চলো এর একটু বিশ্লেষণ করাটা দেখে ফেলি। চলো এটাকে আমরা একটু ভালো করে লিখি। CH3CH ডাবল বন্ড CH2 কয় কার্বন যুক্ত রে ভাই? 3 2 5। ওকে, CH2CH2OH এই যে এমন। সো যেহেতু ফাংশনাল গ্রুপটা হচ্ছে আমার অ্যালকোহল, তাই সেটাকে যে দিক থেকে কাছে পাবো সেটাই আমার ফার্স্ট টার্গেট থাকবে, প্রাইম টার্গেট থাকবে। ওদিক থেকে আমরা কার্বনটাকে কাউন্টিং করব। সো বাদ বাকি যা আছে তা আলাদা, 1 2 3 4 5। সো এই আমাদের কার্বন কাউন্টিং, এখানে আর কোনো অপশন আসতেই পারে না, তুমি অন্য দিক থেকে নিয়ে আসার কোনো চান্সই নাই। কজ এটাকে কাছে আসলে এটা আমার জরুরি না, কারণ ফাংশনাল গ্রুপ যে দিক থেকে কাছে আসবে সেটা আমার জন্য জরুরি। ওকে, সো যদি এইটাই হয় তার কাহিনী, তাহলে এটাকে আমরা নামটা বলবো কি বলতো? 5 কার্বন যুক্ত একটা প্রথমে এটা আসলে কি অ্যালকেন হইতো, তাহলে এটা হতো পেন্টেন কাইন্ড অফ। ওই 5 কার্বন যুক্ত একটা অ্যালকিন মানে কাইন্ড অফ পেন্টিন। 5 কার্বন যুক্ত একটা অ্যালকিনের অ্যালকোহল মানে পেন্টিনল। ওকে, পেন্টিনল। এখন পেন্টিনল এই জিনিসটা আমাকে বুঝতে হবে কোথায় আমার অ্যালকোহল গ্রুপটা আছে, কোথায় আমার ট্রিপল বন্ড মানে ডাবল বন্ডটা আছে। এই দুইটাকে খালি উল্লেখ করে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। তাহলে পেন্ট কত ইন ভ্যা? 3 ইন। হ্যাঁ, তারপরে এক অল, শেষ। এটাই আমাদের নামটা হয়ে গেল। দেখো, যেটা আমার ফাংশনাল গ্রুপ সেটা সবসময় হচ্ছে শেষে এবং সেটার প্রায়োরিটিটাই বেশি থাকবে। ওকে, নামটা কিন্তু টোটালে হচ্ছে আমাদের এটা পেন্ট 3 ইন এক অল। দেখো তো কোথায় আছে পেন্ট 3 ইন এক অল, মানে রাইট অ্যান্সারটা হচ্ছে এত। শেষ। দেখো তো ভাইয়া, রাইট অ্যান্সার এইটা। ওকে, চলো পরেরটার দিকে যাই। C3H8O এর কয়টি সমাণু হওয়া সম্ভব? এই সমাণুতা থেকে কোশ্চেন আসতেছে এখানে, এবং এটা এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, তা আমি তোমাকে বলি যে যখন তুমি দেখবা একটা অ্যালকেনের সংকেতের সাথে জোর করে অ্যালকেন এর সাথে অক্সিজেন, একটা অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে অক্সিজেন, তার মানে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যালকোহল। মানে সেটাই হচ্ছে আসলে একটা অ্যালকোহলের সাধারণ সংকেত, অ্যালকোহল। কার্বন সংখ্যা 2 বা তার বেশি থাকলে তা হবে, কার্বন সংখ্যা 2 বা তার বেশি হলে তা হবে হচ্ছে ইথারো, মানে তার ইথারো থাকবে। ওকে, সো একটা অ্যালকেনের সাথে বলতে কেমন, ধরো CnH2n প্লাস 2 H2n প্লাস 2O এরকম। এটাকে কিন্তু আমরা এমনও লিখতে পারতাম CnH2n প্লাস 1OH, কিন্তু এরকমভাবে তো ওরা লিখে দিবে না। এরকমভাবে লিখে দিলে তুমি এমনিই ধরে ফেলতে পারবে এটা হচ্ছে অ্যালকোহল, তোমাকে লিখে দিবে এইরকমভাবে। ওকে, দেখো এরকমভাবেই দেওয়া। দেখো C3H8 মানে এটা কি? প্রথমে এটা হচ্ছে যে অ্যালকেন না একটা, তার সাথে একটা অক্সিজেন ঢুকানো, তার মানে এটা সংকেতটা তুমি লেখো CH3 CH2 CH2OH, আরামসে পেরে যাচ্ছ। দেখছো পারছো না? এই যে এমন, ঠিক আছে। CH3CH2CH2OH। ওকে, এটা কি আমাদের ওই যে আমাদের 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল মানে প্রোপানল। ওকে, মিথেন ইথেন প্রোপেন প্রোপানল, 3 কার্বন যুক্ত অ্যালকোহল প্রোপানল। এই প্রোপানলের এই যে এই সংকেত থেকে এটা একটা সমাণু হওয়া সম্ভব। এর পরের সমাণু হওয়া কোনটা সম্ভব চলো দেখি।
CH3 CH CH3 OH, এটাকে কি বলতেছি আমরা? এটা বলতেছি প্রোপানল 2 বা প্রোপ-2-নল বা এই বা 2 প্রোপানল হোয়াটএভার। এবং এটারই একটা ইথার হওয়া সম্ভব। দেখো তো কিরকম, CH3 CH2O CH3, মিথক্সি ইথেন, অ্যালকোক্সি অ্যালকেন, মিথক্সি ইথেন, এই তিনটা ছাড়া কি আর কিছু হওয়া সম্ভব? সম্ভব কি? এই গ্রুপটা যদি এখানে তুমি দিয়ে দাও তারপরে এদিকটা মিথক্সি গ্রুপ হবে, আলটিমেটলি মিথক্সি ইথেনই থাকবে। সো হেয়ার ইজ আওয়ার 3, এই তিনটাই হওয়া সম্ভব। কথা ক্লিয়ার? তাহলে তিনটা কিভাবে পাওয়া সম্ভব? একটা অ্যালকোহল তার সমাণু কিভাবে তিনটা হওয়া সম্ভব, এই। ওকে, তুমি একটা জিনিস খুব ভালো মতন ভাবে মেক শিওর করবা ভাইয়া, আমি বারবার বলতেছি, এখানে দেখো একটা অ্যালকিনের সংকেতের সাথে অক্সিজেন ঢুকায় রেখে দিছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি, এটা একটা অ্যালকোহল। ওকে, ঠিক একই রকম ভাবে এটাকে যদি OH গ্রুপ দিয়ে দিত তাহলে তুমি আরামসে বুঝে যেতে পারতা, বাট তোমাকে দিবে না, এরকম কোশ্চেন কিন্তু থাকবে। এবং আমি তোমাকে বলবো তুমি যদি সেফ পজিশনে থাকতে চাও তাহলে C5H12O, এটা হচ্ছে যে এতদূর পর্যন্ত করানো হয়। হ্যাঁ, একাডেমিকে আমরা যখন পড়াই তখন এতদূর অব্দি পড়াই, এটা তুমি 14টা মতন বের করতে পারবা। এর যদি 14টা বের করতে পারো তাহলে তুমি আশা করবা যে এগুলা সমানও তুমি ঘাট 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 করে পেরে যাবা। এবং 4 পর্যন্ত কিন্তু কোশ্চেন আসেই, 4 পর্যন্ত আসেই, অ্যাডমিশনেই 4 পর্যন্ত আসে, 4এও কিন্তু 7টা সমানু পাওয়া যায়, সেটাও বের করতে কিন্তু সময় লাগে, বাট স্টিল আসে। ওকে, আশা করি বুঝছো। তাহলে এর কয়টা ভাইয়া? 3টা। ডান। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হবে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়াতে নিচের কোনটি উৎপন্ন হবে? বেনজোইল ক্লোরাইড জিনিসটা কি ছিল মনে আছে কি? বেনজোইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড এর সাথে আমরা যখন বিক্রিয়া করাবো বেনজিনের বেনজোইল ক্লোরাইড এর সাথে, আরে যাই হোক চলো ঠিকই তো ছিল, এই বেনজোইল ক্লোরাইড, এই বেনজোইল ক্লোরাইডের সাথে যদি আমরা বেনজিনের রিয়াকশন ঘটাই, কার উপস্থিতিতে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। চলো দেখাই, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ড্রাই LCl3 যদি ঘটাই তাহলে কি ঘটবে বলো তো? যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এই যে আমাদের H, এই যে আমাদের Cl, এই দুইজন বের হয়ে চলে যাবে, দিয়ে আমাদের তৈরি করে দিবে হচ্ছে ভাই HCl, এখানে এটাকে রাখলাম, যেটা আমাদের অপ্রয়োজনীয় একটা উৎপাদ। বের করে দিবে HCl, আর এখানে তৈরি হয়ে যাবে এরকম, এই জিনিসটা কি ভাইয়া? বেনজোফেনন। কিরে, এই জিনিসটা বেনজোফেনন, সেখানে তৈরি হবে কি বলো? বেনজোফেনন। রাইট অ্যান্সারটা হচ্ছে সি। আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ অলসো সি। ওকে, চলো পয়েন্টটাতে যাই। একটা অ্যালকিনকে ওজোনালাইসিস করে এক অণু প্রোপানন এবং এক অণু ইথানল পাওয়া গেল। অ্যালকিনটি কি? আমি কিন্তু তোমাকে যখন আমরা এগ্রির কোশ্চেনও করলাম তখনও বললাম যে রিভার্স ওজোনালাইসিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এগ্রিকালচার ইউনিভার্সিটি টেস্ট অ্যান্ড জেএসটি ইউনিভার্সিটি টেস্ট। ওকে, রিভার্স ওজোনালাইসিস, একটা অ্যালকিনকে ওজনীকরণ করি তখন ওই O3 বা ওজনটা যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে সেখানে এসে বিক্রিয়া করে ঘরবাড়ি তৈরি করে, তারপরে চ্যানেল I ক্রিয়েট করে বের হয়ে যায়। ওটা কিন্তু দেখাইছি, ওই যে জিঙ্ক বিজারণ বিক্রিয়ায় যে ব্যবহার হইতো তখনও দেখাইলাম। এখন এখান থেকে যখন তোমাকে রিভার্সে আসতে হবে, যখন তুমি ব্যাক আসবা এখান থেকে, যে আমার ওজোনালাইসিস করে একটা প্রোপানন আর কোনো ইথানল পাওয়া গেল, অ্যালকিনটি কি, এটা যখন আমাদেরকে খুঁজে বের করতে হবে এই উত্তরটা, তখন আসলে আমরা এখানে কি করব? এখানে আমরা মানে কার্বনিল যৌগ দুইটাকে, অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে তাদের সংকেত লিখবো, তারপরে দুইটা থেকে এক অণু অক্সিজেন গ্যাস বের করে দিব, বাকিটুকুকে যুক্ত করে দিব। এটাই তো বলছিলাম, তাই না? মনে আছে কি? তাহলে চলো, প্রোপানন পাওয়া গেল। প্রোপানন মানে হচ্ছে একটা কিটোন ভাইয়া, C+O CH3 দেখো তো এটাই কি প্রোপানন না? প্রোপানন। আর একটা হলো ইথানল। ইথানল মানে হচ্ছে এই যে এরকম ডাবল বন্ড C, এই যে একটা হাইড্রোজেন, একটা হচ্ছে CH3 এমন। এবার এখান থেকে তুমি কি করবা? এক অণু অক্সিজেন গ্যাস তৈরি করবা। এক অণু অক্সিজেন গ্যাস তৈরি করতে দরকার হচ্ছে দুইটা অক্সিজেন পরমাণু এবং একটা ডাবল বন্ড। বাকি অংশটুকুকে আমি যুক্ত করে দিব। বাকি অংশটুকুকে যদি যুক্ত করতে যাই তাহলে পাবো হচ্ছে CH3 C ডাবল বন্ড CH3, এখানে একটা সিঙ্গেল বন্ড CH3। এখন এই যৌগটার নাম আমরা কি বলবো? নাম বলার দরকার আছে? ইয়েস, নামই বলতে হবে। সো দেখো নামটা হচ্ছে 2 মিথাইল বিউট 2 ইন, এরকম না?
এরকম না, কার্বন নাম্বারিং কোন দিক থেকে করবো, এদিক থেকে অবশ্যই 1 2 3 4, যেন আমি ডাবল বন্ডের পজিশনটাও বলতে পারি, আমার মিথাইল গ্রুপের যে পজিশন সেটাও বলতে পারি, দুইটাই 2 নাম্বার গ্রুপে। তাহলে আমরা এটার নামটা কি বলতে পারি, 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, এরকম না? বলো, ক্লিয়ার? পারবো কি না? পারবো না? আশা করি পারবো, কোনো সমস্যা হবে না। সো 2 মিথাইল বিউট 2 ইন, কোথায় রে? 2 মিথাইল বিউট 2 ইন, পারছি না? ডি, রাইট অ্যান্সারটা হচ্ছে দেখো ভাইয়া ডি। ক্লিয়ার? খুবই কিন্তু সহজ জিনিস, বাট রিভার্স ওজোনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ, মেলা মানুষজন এই কোয়েশ্চেনের উত্তর করতে পারবে না। ওকে, এরপরে দেখি নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে। চলো SN1 SN2 বিক্রিয়ার যে কাহিনী, কেচ্ছা কাহিনী, সেটা তোমাকে একটু বলে বুঝাই দিই। ওকে, আসো আমরা যদি একটু লিখি, এটা SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1, এটা হচ্ছে SN1, এখানে লিখবো হচ্ছে আমরা SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 2, SN1 এবং SN2 কোনটা কি, কেন, যাবতীয় কথাবার্তা আমরা বলে ফেলি, দুইটার ভিতরে একটু তুলনা দেখে ফেলি। ওকে, চলো। সো ফার্স্ট অফ অল আমরা যে তুলনার বিষয়গুলো দেখতে যাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে লিখবো হচ্ছে আমরা ভাই ক্রোম। SN1 বিক্রিয়ার ক্রোম কত? আচ্ছা, তারপরে লিখবো হচ্ছে ভাই আমরা ধাপ, তারপরে লিখবো হচ্ছে আমরা সক্রিয়তা। আশা করি এই তিনটা লিখলেই হবে। ওকে, সো ফার্স্ট অফ অল চলে আসো আমাদের ক্রোম, এই যে সংখ্যাটা সেটাই হচ্ছে ক্রোম, তাহলে এটা হচ্ছে ক্রোম 1, এটার ক্রোম কত আমার 2। যে সংখ্যাটা সেটা ক্রোম যেটা এক্স্যাক্টলি ধাপ হচ্ছে তার উল্টা, তাহলে এর ধাপ হচ্ছে ভাই 2টা, এর ধাপ কয়টা আমার 1টা। এই হচ্ছে ঘটনা। এখন এখানকার সক্রিয়তা সিরিজটা কি, ক্রোম যেহেতু এক ক্রমেই বিক্রিয়া, মানে এটা হচ্ছে যে 2 ধাপে বিক্রিয়া ঘটে, 2 ধাপে বিক্রিয়াটা ঘটার জন্য এটা সক্রিয়তা হচ্ছে ভাই 3 ডিগ্রি, 3 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি। বা আপনি এখানে বলতে পারেন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নকে আমরা বলতে পারি R3C+, তারপরে R2CH+, তারপরে আমরা বলতে পারি হচ্ছে RCH2+, এমন। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি বেশি সব থেকে সক্রিয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। আমাকে চাইছেই তো হচ্ছে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় কোনটা হবে। 3 ডিগ্রিটা, 3 ডিগ্রি কোথায় তৈরি হওয়া সম্ভব, এখানে তো ডিগ্রিই নাই, এটা তো কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে না, এটা তৈরি হতে পারে, এটা তৈরি হতে পারে। তৈরি হওয়ার ভিতরে 3 ডিগ্রি তৈরি হতে পারে কোথায়, এই যে এখানে, এই যে এখানে, এখানে তো 3 ডিগ্রি তৈরি হওয়া সম্ভব না, এই যে এখানে সম্ভব। তার মানে রাইট অ্যান্সার কোনটা, সি। ক্লিয়ার? রাইট অ্যান্সার কোনটা বলো, সি। সি, আওয়ার রাইট অ্যান্সার ইজ অলসো সি। ক্লিয়ার ভাইয়া? ওকে, পরেরটা দেখি, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। এই কোশ্চেনটা বিভিন্ন ধরনেই চলে আসতে পারে, যে কোন যৌগটির স্ফুটনাঙ্ক কম। ধরো মেলাগুলা অ্যালকেন দিয়ে দিল, দিয়ে বললো যে কোন যৌগটির স্ফুটনাঙ্ক কম। মাথায় রাখবা অ্যালকেন, অ্যালকেনের স্ফুটনাঙ্কের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে বলতে পারি যে যার শিকল কম তার স্ফুটনাঙ্ক কম। অ্যালকেনের জন্য আমি একটা বলে দিলাম। ওকে, যার শিকল কম তার স্ফুটনাঙ্ক কম। আবার মানে যার শাখা বেশি, যার শাখা শিকল বেশি তার স্ফুটনাঙ্ক কম। শাখা বেশি হলেও আবার কি হয়, স্ফুটনাঙ্ক কম হয়। যার শাখা বেশি তার আবার স্ফুটনাঙ্ক কম, এমন কিছু ঘটনা ঘটে। বুঝতে পারছো? ওকে, সো আমাদের আলটিমেটলি কথা হচ্ছে এই অ্যালকেন রিলেটেড, বাট আমার কোশ্চেনটা আসলে অ্যালকেন না, কোশ্চেনে ডিফারেন্ট টাইপের যৌগ আছে। সো ডিফারেন্ট টাইপের যৌগের ভিতরে স্ফুটনাঙ্ক কার কম এটা যদি বের করতে চাও, তাহলে মাথায় রাখবা যে পোলার বেশি তার স্ফুটনাঙ্ক বেশি। পোলার বেশি তুমি কেমনে বুঝবা?
কেমনে বুঝবা পোলার বেশি কিনা? লাইক যে সকল যৌগগুলো পানিতে দ্রবীভূত হইতে পারে তার স্ফুটনাঙ্ক বেশি হবে। যেমন হচ্ছে ধরো অ্যালকোহল, এটা পানিতে দ্রবীভূত হইতে পারে, তার মানে এর স্ফুটনাঙ্ক বেশি হবে, বাট চাইছে আমার কম কোনটা। তারপরে এটা ধরো হচ্ছে যেমন ইথার, ইথারের স্ফুটনাঙ্ক কম হবে। কেন? কারণ ইথার নিজেই একটা জৈব দ্রাবক, একটা নন পোলার দ্রাবক, ওটা পানিতে মিশবেই না, নন পোলার দ্রাবক, ওটা পানিতে মিশবেই না। আচ্ছা, আবার দেখো এখানে এখানে হচ্ছে একটা অ্যাস্টার, এর স্ফুটনাঙ্ক খুব যে বেশি হবে এমন না, বাট স্টিল এটার ভিতরে একটা অ্যাসিডীয় গ্রুপ আছে, তাই কিছুটা বেশি হবে। এটা ধরো হচ্ছে ভাই একটা অ্যালডিহাইড, একটা অ্যালডিহাইড, এর স্ফুটনাঙ্ক কিছুটা বেশি হবে, এরও পোলারিটি কিছুটা আছে। তাহলে একমাত্র দেখো ইথার, এই ইথারটা যেটা আছে ডাইইথাইল ইথার, এগুলোর স্ফুটনাঙ্ক দেখবা মাইনাস সামথিং ডিগ্রি সেলসিয়াসে হয়। যেমন ডাইইথাইল ইথারেরটা ছিল হচ্ছে -2.5 ডিগ্রি, এরকম -2.5 ডিগ্রিটা হচ্ছে ডাইইথাইল ইথারের স্ফুটনাঙ্ক, কিন্তু বুঝছো? ঠিক আছে, মাইনাসেই ওটা কিন্তু গ্যাসে থাকবে, ব্যাপারটা এরকম। ওকে, তার মানে আমাদের রাইট অ্যান্সারটা হইতে পারে কি? বি। সঠিক উত্তরটা দেখো বি। এটা যে একটা ইথার, এটা কেমনে বুঝতেছো? CH3 CH2O CH2 CH3 ইথোক্সি ইথেন, এটাই লেখা না? দেখো তো একটু, C2H5O, এটাই লেখা না? দেখো তো একটু, এটাই তো লেখা নাকি? লেখা না এটাই? ইথোক্সি ইথেন। পরেরটা দেখি আসো, কোনটি আলোক সক্রিয় যৌগ? কি খুঁজতে হবে? কাইরাল কার্বন। খুঁজে বের করো একটু, কাইরাল কার্বন কোথায়? কাইরাল কার্বন, কাইরাল কার্বন যেখানে আলোক সক্রিয় যৌগ সেটাই, তাই কি না? কাইরাল কার্বন মানে কি? কার্বনের 4টা যোজ্যতা, কার্বনের 4টি যোজ্যতা বা 4টা হাত যোজ্যতা 4টি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ, 4টি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ। তাহলে কি বলবো তাকে আমরা? 4টি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা যদি পূর্ণ হয় তাহলে কিন্তু তাকে বলবো হচ্ছে আমরা যে সেটা সেটা কি? কাইরাল কার্বন। তাহলে এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা যে কাইরাল কার্বন কোনটা। এখানে দেখো তো ভাই, এই কার্বনটা এই কাইরাল হওয়ার কোনো চান্স আছে না, এখানে একটা দুইটা, বাট বাকি দুইটা আসলে দুইটাই CH3 দ্বারা, তাহলে 4 ভিন্ন তো হইলো না। এই কার্বনকে দেখো ও না, এই কার্বনকে দেখো ও হওয়ার চান্সেস আছে। এই কার্বনটা, হ্যাঁ এই যে হয়ে যাচ্ছে, এই কার্বনটা কেমনে হচ্ছে? একটা হচ্ছে CH3, আরেকটা কি হাইড্রোজেন, আরেকটা কি ক্লোরিন, আরেকটা কি টোটালটা মিলে তো একটা হচ্ছে ইথাইল গ্রুপ। তাহলে এ কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে, তার মানে ও আলোক সক্রিয় হবে। ওকে, এখানে দেখো কোনো কার্বনই খুঁজে পাবা না, এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানেও 2টা, এখানে 3টা, এখানে তো নাই, এখানেও দেখো নাই। এখানে যে কার্বনে 2টা হাইড্রোজেন, একটা ক্লোরিন বা 2টা হাইড্রোজেন, এই কার্বনে দেখো 2টা হাইড্রোজেন নাই, একমাত্র কোথায়? বি তে। রাইট অ্যান্সারটা দেখো আমাদের কি ভাইয়া? বি। ক্লিয়ার রাইট অ্যান্সারটা? ওকে। আচ্ছা ভাই, তো আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি একটু। নেক্সট কোশ্চেনটা বলে, দেখো আবার একটা অ্যালকেনের সাথে জোর করে একটা অক্সিজেন দেওয়া আণবিক সংকেত বিশিষ্ট যৌগের কতটুকু সমাণু হওয়া সম্ভব? আমি তোমাকে মাত্র বলে দিয়েছিলাম যে আমাদের যেটা অ্যালকোহল থাকে, অ্যালকেনের সাথে যদি জোর করে একটা অক্সিজেন দেওয়া হয় সেটাই আসলে একটা অ্যালকোহলের সংকেত হয়ে যায়। অ্যালকোহল থাকলে যদি কার্বন সংখ্যা 2 বা তার বেশি হয় সেখানে একটা ইথারো মাস থাকবে, তো এটার আসলে একটা ইথারো থাকবে, এটা হচ্ছে কার্যকারীমূলক সমানুতার ভিতরে। বাট হোয়াট এভার, আমি 5 কার্বন বিশিষ্ট করতে বললাম, যেখানে তুমি 14টা পাবা, 4 কার্বন আসলে 7টা পাওয়া যায়। চলো আমরা 7টা একটু খুঁজে বের করে দেখি। 4 কার্বন যুক্ত একটা অ্যালকোহল যদি এটা তৈরি হয়, CH3 CH2 CH2 CH2OH, এটা হয়ে গেল একটা অ্যালকোহল। ওকে, এখন এই অ্যালকোহলকে আমরা প্রথমে এটা চেইন বানানোর চেষ্টা করব। এটা আমরা 4 কার্বন যুক্ত একটা অ্যালকোহল পেলাম, এটা হচ্ছে বিউটানল, CH3 CH3 CH2OH। দেখো এটা বিউটানল ছিল, এটা এখন হয়ে গেছে আসলে 2 মিথাইল বিউটানল, 2 মিথাইল বিউটানল 1 বা 2 মিথাইল বিউটানল 1 বিউট অন অল, তাও তুমি বলতে পারো। এটা একটা হইলো, হ্যাঁ এটা একটা পাইলাম, 2টা। এবারে চলো আমরা যেটা করব, কার্যকরী মূলকের অবস্থানটা 1 নম্বরে কার্বনে ছিল তো 2 নম্বরে দেই। চলো CH3 CH2 CHOH CH3, তোরা পেয়ে গেলাম। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? বিউটানল 2। ওকে, 4 নাম্বারটাতে দেই। চলো এটাকে এবার 3 নাম্বার কার্বনে বানাই দিব। CH3 কেমনে? এই যে এমনে, COH CH3 3 ডিগ্রি অ্যালকোহল বানিয়ে দিলাম, CH3।
বানাইতে পারি, এটা 3 নাম্বার কার্বনে দেওয়ার কিছু নেই, এটাকে এখানে দিলে এটা 2 নাম্বার কার্বনই হবে, এদিক থেকে কাউন্ট করবো তখন। বাট এটা একটা হইতে পারে, এখানে দেখো সেম টু সেম যা কিছু ছিল তাই আছে, তো এটাকে আমরা নাম বলতে পারি 2,2 ডাইমিথাইল প্রোপানল, 2,2 ডাইমিথাইল প্রোপানল। দেখো আলটিমেটলি আমার এই 4টা হয়ে গেছে। এখন এটার আর আসলে এই অ্যালকোহলের সমাণু তৈরি হওয়া সম্ভব না। এবার চলে যাবো আমরা ইথারে। এটা যদি একটা ইথার বানাতে চাই, এটার সিম্পল ইথার একটা তৈরি হতে পারে CH3 CH2 CH2O CH3 মিথক্সিপ্রোপেন। চলো 6 নাম্বার, এই মিথক্সিপ্রোপেনকে আমরা একটু নিচে নামাইতে পারি একজনকে, CH3 CHO CH3 CH2, এটাকে বলবো আমরা হচ্ছে মিথক্সিপ্রোপেন। ওটা ছিল না আমাদের, এটাকে আমরা বলবো হচ্ছে মিথক্সি, এটা হচ্ছে 2 মিথাইল মিথক্সি 1 2 মিথক্সি 2 মিথাইল, এটা হচ্ছে আমাদের ইথেন, মিথক্সি 2 মিথাইল ইথেন, এরকম। ঠিক আছে, এই যে যেখানে এখানে একটা হচ্ছে আমরা কি দিয়ে দিয়েছি, তার শিকল দিয়ে দিয়েছি। ওকে, এটাও তো তৈরি হওয়া সম্ভব। এখন এটার পরে এটার আরেকটা তৈরি হওয়া সম্ভব, সেটা হচ্ছে 2 কার্বন পরে যদি একটা ইথক্সি ইথেন, CH3 CH2O CH2 CH3, এই যে দেখো, এই আর কিছু তৈরি হওয়া সম্ভব না, এই 7টাই তৈরি হওয়া সম্ভব, যেটার কথা এখানে বলা আছে। সো এটা রাইট অ্যান্সারটা কত হবে, 7টা। দেখছো, এটা লাস্টে যেটা পেলাম সেটার নাম কি ভাই, ইথক্সি ইথেন, এটা আরেকটা ইথার। ওকে, সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 7টা। চলো পরেরটা দেখি, কোন জৈব যৌগে হাইড্রোজেন অণু অনুপস্থিত? কিছু জৈব যৌগ আছে যাদের ভিতরে হাইড্রোজেন অণু থাকে না। জৈব যৌগে কার্বন আমার মাস্ট থাকা লাগবে, বাট হাইড্রোজেন না থাকলেও হয়। যেমন হচ্ছে ধরো একটা লিখলাম আমি ক্যালসিয়াম কার্বাইড, এছাড়াও তুমি লিখতে পারো C6Cl6, এটা একটা জৈব যৌগ। এছাড়াও তুমি লিখতে পারো হচ্ছে CCl4 টেট্রাক্লোরো মিথেন। এই সকলগুলাই 3টা যে আমরা লিখতেছি প্রত্যেকটাতেই কিন্তু জৈব যৌগ, অথচ কি নাই, হাইড্রোজেন নাই। সো ঠিক এরকমই আরও যদি তুমি লিখো তাহলে তুমি দেখতে পাবা। ওকে, সো এর পরেরটা যদি তুমি সেম টু সেম যদি চিন্তা করো, হাইড্রোজেন অণু নাই, হাইড্রোজেন অণু নাই, এরকম কিছু হতে পারে। এই যে তারপরে এই যে এখানে একটা জিনিস দেখো, এই যে C6Cl6 না, এটা কিন্তু এমন একটা তৈরি হওয়া সম্ভব, এটাকে আমি একটু তোমাকে দেখাই। এই এমন দিয়ে এখানে ধরো Cl6 এমন দিতে পারি। আবার এটাতে একটা Cl দিতে পারি, Cl। বলো তো এই দুইটা জিনিসের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটাই যে এই যে যৌগটা সেটা হচ্ছে আসলে C6Cl6, যেটা আমি অলরেডি লিখছি। আর এই যে যৌগটা সেটা হচ্ছে আসলে C6H6Cl6, এটাই হচ্ছে এর পার্থক্য। এখানে হাইড্রোজেনও আছে, এখানে দেখো এখানে ডাবল বন্ড আছে, তো এই যে ডাবল বন্ডের জন্য হাইড্রোজেনটা সরে গিয়ে ওখানে ক্লোরিনটা এসে যুক্ত হয়েছে, এটাই হচ্ছে এর পার্থক্য। সেটা আমি অলরেডি এখানে লিখছি, এটাতে অলরেডি কিন্তু আছে। আবার C6H6Cl6 এই জিনিসটা হচ্ছে গ্যামাক্সিন, এটার ভিতরে অলরেডি হাইড্রোজেন কিন্তু আছে, বাট চাইছে আমাদের অনুপস্থিত। এই যে ক্লোরোপিক্রিন মানে কি আসলে বলো তো ভাইয়া? কাঁদনে গ্যাস। ক্লোরোপিক্রিন মানে কি বলো? কাঁদনে গ্যাস। ক্লোরোপিক্রিন জিনিসটা কিভাবে তৈরি হয়? CHCl3 ক্লোরোফর্মের সাথে এটাকে যদি নাইট্রেশন করো NO3 দ্বারা, নাইট্রেশন করো, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি থাকবে অবশ্যই। নাইট্রেশন মানেই মাথায় রাখবা নাইট্রিক অ্যাসিডের যোগ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে যে জিনিসটা তৈরি হয় CCl3NO2, এই জিনিসটাই হয়ে যায় কিন্তু ভাই ক্লোরোপিক্রিন। এবং এইটারই বাংলা শব্দ হচ্ছে, বাংলা প্রতিশব্দ বা আরেকটা নাম তুমি বলতে পারো কাঁদনে গ্যাস, টিয়ার গ্যাস। কাঁদনে গ্যাস, টিয়ার গ্যাস, নামটা কি? ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন, কাঁদনে গ্যাস বা টিয়ার গ্যাস, এই জিনিসটাই হচ্ছে এখানে ক্লোরোপিক্রিন। এ রাইট অ্যান্সারটা কোনটা ভাইয়া? এ, ক্লোরোপিক্রিন। পরেরটা দেখি, গ্লুকোজের কতগুলো স্টেরিও সমাণু হওয়া সম্ভব? গ্লুকোজ হচ্ছে এমন একটা অঙ্গাণু, CHOH, হ্যাঁ, COH, এখানে চলে যাও, CHOH এরকম, তারপরে হচ্ছে CH2OH। এখানে দেখো ভাইয়া 6 কার্বন যুক্ত যে আমি গ্লুকোজটা লিখলাম, এখানে আমার কতগুলা আসলে কি এই যে দেখো, এটা একটা আমাদের কাইরাল কার্বন, এটা একটা আমাদের কাইরাল কার্বন, এটা আমাদের কাইরাল কার্বন, এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। যে 4টা কাইরাল কার্বন না, 4টা কাইরাল কার্বন হওয়ার জন্য স্টেরিও সমাণু এখানে শুধুমাত্র আলোক সমানুতায় আসবে, এবং সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n বলতে 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে এখানে
কাইরাল কার্বন সংখ্যা, গ্লুকোজের জন্যই খাটে এটা, কাইরাল কার্বন সংখ্যা। গ্লুকোজের জন্য যেহেতু এটা খাটে, মানে 2 টু দি পাওয়ার 4 হুইচ ইজ অ্যাকচুয়ালি কত 16, এতটি। দেখো তো রাইট অ্যান্সারে কি 16 আছে? আছে। রাইট অ্যান্সারটা হচ্ছে ডি। সঠিক উত্তর দেখো ডি। ক্লিয়ার? ওকে, পরটাতে যাই। টটোমারিজম প্রদর্শন করে নিচের কোন যৌগটি? টটোমারিজম যে জিনিসটা আছে এটা নিচের কোন যৌগটি প্রদর্শন করবে? টটোমারিজম। চলো আমরা দেখি টটোমারিজম জিনিসটা কি, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। গাঠনিক সমানতার ভিতরে যে আমাদের চেইন, তারপরে হচ্ছে চেইন বা শিকল সমানুতা, তারপরে অবস্থান সমানুতা, কার্যকারীমূলক সমানুতা, এরকম যে ছিল, কার্যকারীমূলক সমানুতারই একটা বিশেষ রূপ হচ্ছে টটোমারিজম, আর আর অবস্থান সমানুতার একটা বিশেষ রূপ ছিল হচ্ছে মেটামারিজম। সো টটোমারিজম যে জিনিসটা সেটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে এটা বলতে পারবো যে কিছু যৌগ আছে, সেই যৌগগুলো একেবারে স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে রিঅ্যারেঞ্জ হয়ে আরেকটা ডিফারেন্ট কার্যকরী মূলকে চলে যায়। যেমন যেমন কিটোন থেকে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে এটা মেইনলি এটা এখানেই হয়, কিটোন থেকে যেটাতে হয় ভাই সেটা হচ্ছে অ্যালকিনের অ্যালকোহল। কিটোন থেকে একটা অ্যালকিনের অ্যালকোহল, যেমন ধরো আমি যদি তোমাকে একটা কিটোন দেখাই, CH3 C ডাবল বন্ড O CH3, এখানে যে কাহিনীটা ঘটতে পারে সেটা হচ্ছে যে এই যে ডাবল বন্ডটা ছিল, এই বন্ধনটা একটা এখানে চলে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের কাছে চলে গেল। যদি এরকমটা যায় তাহলে যে জিনিসটা ঘটবে দেখো, CH2 ডাবল বন্ড COH CH3, এমন ঘটার একটা পসিবিলিটিস আছে না? দেখো তো এমন ঘটতে পারে না? এই যে দেখো প্রোপাননই লিখছি না আমরা এখানে, প্রোপানন 3 কার্বন যুক্ত একটা কিটোন, এই প্রোপানন থেকে স্বতঃস্ফূর্তভাবে কিসে রূপান্তর হচ্ছে? অ্যালকিনের অ্যালকোহল। এটার নাম আমরা কি বলবো? প্রোপিন 2 মানে প্রোপ 2 ইন 2 অল, এটা হচ্ছে এটার নাম, প্রোপ 2 ইন 2 অল। 2 নাম্বার কার্বনেই আছে হচ্ছে ইন, মানে সরি প্রোপ 1 ইন, এই যে 1 নাম্বার কার্বনে ইন আছে যেহেতু ডাবল বন্ডটা, N1 ইন 2 অল, প্রোপ 1 ইন 2 অল, এমন নাম। সো এটাই হচ্ছে আমাদের সেই টটোমারিজমের একটা উৎকৃষ্ট উদাহরণ। সো এটা আসলে কে দেখাবে? এই যে প্রোপানন, একমাত্র এই দেখায়। কিটোন থেকে অ্যালকিনের অ্যালকোহল, এটাই সব থেকে বেশি স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, এটা থেকে এটা পরিবর্তন হলে আবার এখান থেকে এটা পরিবর্তন হওয়া শুরু করে। যেহেতু এদের ভিতরে একটা ডাইনামিক স্ট্রাকচার থাকে, তাই এটাকে টটোমারিজম বলা হয়। ঘুরতে থাকে এমন। ওকে, পরেরটাই চলো, প্রোপানন। রাইট অ্যান্সারটা হচ্ছে প্রোপানন। এই একটা যৌগ অণুতে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি 3 ডিগ্রি এবং কোটার্নারি কার্বন সংখ্যা কয়টা? যে কার্বনটাকে আমরা একটা ডিগ্রি হিসাব করব বা করাবো, সেই কার্বনটা আসলে যতগুলো কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে তার ডিগ্রি। যেমন 4 ডিগ্রি মানে হচ্ছে 4টার সাথে যুক্ত থাকবে, হ্যাঁ 4টা কার্বনের সাথে যুক্ত থাকবে। 3 ডিগ্রি মানে 3টার সাথে যুক্ত থাকবে। তারপরে এগুলা এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি তো বুঝছো। তো যদি আমরা এটাকে লিখি একটু, CH3 লিখতেছি, হ্যাঁ, CH2 CH CH3 এই কার্বনটা দেখো, এই শুধুমাত্র একজনের সাথে যুক্ত। কার সাথে যুক্ত? এর সাথে যুক্ত। তার মানে এ কত ডিগ্রি? 1 ডিগ্রি। সেম টু সেম এ কত ডিগ্রি ভাই? 1 ডিগ্রি। এ কত ডিগ্রি ভাই? 1 ডিগ্রি। এ কত ডিগ্রি ভাই বলো তো? 1 ডিগ্রি। এ কত ডিগ্রি ভাই বলো তো? 1 ডিগ্রি। মানে 1 ডিগ্রি কার্বন আমার কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা আমার 1 ডিগ্রি আছে। সো 5টা আমার 1 ডিগ্রি আছে কোথায়? সি তে, ডি তে, যে কোনো এক জায়গায় 1 ডিগ্রি। যেহেতু 2 ডিগ্রিতে যদি চলে আসি, 2 ডিগ্রি একটা করে, এবারে তাহলে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি দেখার দরকারই নেই, একটা করেই থাকবে। বুঝতেছো? দেখো অপশনগুলো দেখো তুমি, 1 ডিগ্রি। বাট ডিফারেন্সটা আছে কোথায়? কোটার্নারিতে বা 4 ডিগ্রিতে। 4 ডিগ্রি যদি আমরা খুঁজে বের করতে চাই, দেখো ভাই এই কার্বনটা আসলে কত ডিগ্রি বলো তো? 3 ডিগ্রি। এই যে 1টা 2টা এবং 3টার সাথে যুক্ত আছে, মানে 3 ডিগ্রি। বাট এই কার্বনটার দিকে যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখো এই কয়জনের সাথে যুক্ত? 1 2 3 4, 4 জনের সাথে যুক্ত। এবং 4 জনের সাথে যুক্ত এরকম কার্বন কি একটাই আছে না? এই কার্বন তো 2 জনের সাথে যুক্ত, 1 জনের সাথে যুক্ত, 2 জনের সাথে যুক্ত। 4 জনের সাথে যুক্ত বা কোটার্নারি বা 4 ডিগ্রি
কার্বন কি একটাই আছে না, এই যে এটা একটা, তার মানে একটা যেটা আছে সেটাই উত্তর আমাদের। একটা কোনটা, এই যে এইটাতে আছে এক, তার মানে এটা রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে সি। সি, দেখো তো, এই যে দেখো সি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কার্বন যার ডিগ্রি বের করা হচ্ছে, আসলে নির্ণয় করা হচ্ছে, ওই কার্বন যতগুলো কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি তত, তার ডিগ্রি হচ্ছে তত। তাহলে আশা করি বুঝতে পারছো। নিচের কোন স্পেসিসটি অধিকতর স্থিতিশীল? দেখো অধিকতর স্থিতিশীল কোনটা বেশি অধিকতর স্থিতিশীল হবে? আচ্ছা, তা আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে এটা আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি কার্বোক্যাটায়ন ডিগ্রিটার স্থিতিশীলতার অর্জনটা তোমাকে যে আমরা দেখাইছিলাম, কিভাবে দেখাইছিলাম বলো তো? এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা যদি কার্বোক্যাটায়ন হয় তাহলে আমরা এখানে ডিরেক্ট প্লাস দিয়ে দিচ্ছি, যেহেতু আগেও ঠিক করে প্লাস দিয়ে দেখাইছিলাম। চলো এখানেও দেখো, আর এটা হচ্ছে হাইড্রোজেন ভাই, এটা হচ্ছে হাইড্রোজেন। এখানে দেখো এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের ভাই আর, এটা হচ্ছে আমাদের আর, সরি এখানে আর দিতে দেওয়া যাবে না, এখানে হাইড্রোজেন প্লাস, এটা হচ্ছে এই আর 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 প্লাস। দেখো এটা হচ্ছে আমাদের ভাই 1 ডিগ্রি, এটা আসলে 1 ডিগ্রিও না, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা আমাদের 1 ডিগ্রি, এটা আমাদের 2 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। ঠিক আছে? সো এখন দেখো আমি তোমাকে যে জিনিসটা বুঝাইছিলাম সেটা হচ্ছে তোমার কাছে আসলে ল্যাক অফ ইলেকট্রন আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। প্লাস মানে কি? ইলেকট্রনের ঘাটতি। হাইড্রোজেন সবসময় ইলেকট্রন দানকারী গ্রুপ, তাহলে এখানে 3 জন হাইড্রোজেন মিলে তোমাকে ইলেকট্রন দিবে। এখানে কয়জন বলো তো? এই যে 2 জন, আর এখানে মিনিমাম তো 3 জন আছে, মানে টোটালে 5 জন। এখানে কয়জন ভাই বলো তো? 3 3 6, আর একে মিনিমাম 7 জন। এখানে কয়জন ভাই বলো তো? 3 3 9 জন হাইড্রোজেন মিলে দিবে। সো তোমার কাছে আসলে ইলেকট্রনের ঘাটতি আছে, 9 জন মিলে তোমাকে ইলেকট্রন দিচ্ছে, সেখানে তুমি বেশি স্থিতিশীল হবা, নাকি 3 জন মিলে তোমাকে দিচ্ছে সেখানে বেশি স্থিতিশীল হবা? অবশ্যই যেখানে বেশি ব্যাকআপ আছে সেখানে। তার মানে এটা হচ্ছে সব থেকে বেশি স্থিতিশীল। তাহলে স্থিতিশীলতার ক্রমটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা যাবে হচ্ছে এরকম, তার মানে এরকম। তাহলে এটা স্থায়িত্বের ক্রম, স্থায়িত্বের ক্রমটা যদি চিন্তা করি যাবে হচ্ছে এরকম। এখন তুমি দেখো স্থায়িত্বের ক্রমে এখানেও এটা 3 ডিগ্রি, এখানেও এটা 3 ডিগ্রি। আচ্ছা এমি মানে কি বুঝাচ্ছে ভাই বলো তো? মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ। এই যে আমি আর দিছি না এরকম। পিএইচ মানে কি বুঝাচ্ছে ভাই বলো তো? ফিনাইল গ্রুপ, ফিনাইল গ্রুপ। আমার যখন পড়াশোনার ভিতরে অবস্থা অনেক বাজে ছিল তখন মাঝে মধ্যে আমি দেখতাম যে RARMGX এটাকে তারা গ্রিগনাট বিকারক বলতেছে। আমার যে এত মেজাজ খারাপ হইতো যে এটা গ্রিগনাট বিকারক কেমনে ভাই? এআর মানে কি ভাই? আর্গন, আর্গন দিয়ে গ্রিগনাট বিকারক কেমনে হয়? আসলে এআর মানে হচ্ছে ভাই অ্যারাইল গ্রুপ, তোমরা জানো, আমি জানতাম না আসলে। অ্যারাইল গ্রুপ। সো এই যে অ্যারাইল, হ্যাঁ ফিনাইল, এটা আসলে কি বোঝায় বলতো? বেনজিনের একটা হাত না থাকলেই একটা জায়গা থেকে হাইড্রোজেন একটা সরে গেলে এটাকে ফিনাইল বা অ্যারাইল বলা হয়, এমন। তাহলে তুমি বলো এখন মিথাইল একটা বেশি স্থিতিশীল হবে নাকি হচ্ছে 3 ডিগ্রি একটা ফিনাইল? কারণ 0 ডিগ্রি ফিনাইলের কথা যদি চিন্তা করো, 0 ডিগ্রি ফিনাইল এটা তো তৈরি হতে পারে না, মিনিমাম 1 ডিগ্রি ফিনাইল তাহলে কি তৈরি হতে হবে, মানে মিনিমাম একটা তৈরি হতে হবে। তাহলে একটা কার্বন, এই যে ধরো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এখানে কি হবে? এই যে একটা ফিনাইল গ্রুপ, তাহলে এটাকে বলতে পারি আমরা 1 ডিগ্রি ফিনাইল। এটা যদি আমরা এরকম ভাবে ড্র করি, এটা যদি আমরা এরকম ভাবে ড্র করি তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি ফিনাইল গ্রুপ। এটা যদি আমরা এরকম ভাবে ড্র করি তাহলে এটা হতে পারে আমাদের ভাই 3 ডিগ্রি একটা ফিনাইল গ্রুপ। দেখো এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি একটা ফিনাইল গ্রুপ। এখন তুমি দেখো এর কাছে এরকম সংখ্যক হাইড্রোজেন স্থায়িত্ব ছিল, এর কাছেই দেখো এর থেকে হাইড্রোজেন কত বেশি। এখানে আছে কয়টা ভাই? 5টা, 2টা 7টা, এখানে তো মিনিমাম 7টা। তাহলে একটা জায়গা থেকে কিন্তু 5টা, এখানে কিন্তু 6টা নাই, 6টা কিন্তু নাই, কারণ একটা হাইড্রোজেন সরে এর কার্বনের সাথে যুক্ত হয়েছে। তার মানে এখানে 5টা 5টা 10টা, আর একে কয়টা? 11টা, 11টা। এটা কিন্তু 1 ডিগ্রি, এটা কিন্তু কত? 2 ডিগ্রি, এটা কত? 3 ডিগ্রি। 3 ডিগ্রিটা কয়টা আছে বলো তো? 15টা হাইড্রোজেন মিলে তাকে ইলেকট্রন দিচ্ছে, 15টা হাইড্রোজেন। সব থেকে বেশি স্থিতিশীল কে? এটাই। সো দ্যাটস ওয়াই বলা হচ্ছে PH3C+, এটা সব থেকে বেশি কি হবে?
স্থিতিশীল হবে। তার মানে আমরা যে 3 ডিগ্রি মানে মিথাইল গ্রুপ যুক্ত দিয়ে যেটা তার থেকে বেশি স্থিতিশীল কিন্তু এটা হবে, কারণ এটা 15টা হাইড্রোজেন আছে কার্বন দেওয়ার জন্য, মানে ইলেকট্রন দেওয়ার জন্য। তার মানে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের ডি, যেহেতু এখানে 15টা হাইড্রোজেন আছে, কি দিতে পারে, ইলেকট্রন দিতে পারে, সেজন্য। বুঝা গেছে কথা? ওকে, এই তাহলে সঠিক উত্তর হবে PH3C+। এটা কিন্তু অবশ্যই পিএইচ না, আমাদের কি ফিনাইল গ্রুপ। আমি বললামই যে ফিনাইল আর অ্যারাইল এই দুইটা জিনিস কি আসলে, এই যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি সরে যায়, এটাকে যদি আমরা লিখতেও চাই তাহলে C6H5 এমনিও লিখতে পারি। ক্লিয়ার জিনিসটা? ওকে, তো দেখো, এই দেখো আমাদের সঠিক উত্তর কোনটা, PH3C+। ওকে, চলো পরের কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট যে কোয়েশ্চেনটা, আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেনটা যেটা আমরা দেখতে চাচ্ছিলাম সেটা হলো, নিচের কোন ক্ষেত্রে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার বেশি হয়? কোয়েশ্চেনটা যদি তুমি একবারে পড়ো তাহলে মানে ওই গড, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা আবার কি? কিচ্ছু না ভাই, এটা হচ্ছে SN2 বিক্রিয়া। এটা হচ্ছে SN2 বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2, দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। শেষ। এই বিক্রিয়াটা কোন ক্ষেত্রে দ্বিআণবিক বিক্রিয়ার হারটা বেশি হবে? আমি তোমাকে দ্বিআণবিক বিক্রিয়ার কাহিনীটা একটু বলি। এটা হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া, মানে হচ্ছে দুইটা বিষয়ের উপর বিক্রিয়াটা নির্ভর করে, বাট ঘটে একটা ধাপেই। তো বিক্রিয়াটা ঘটে হচ্ছে ভাই, এই যে ধরুন এটা একটা প্লাস অণু, এখানে হচ্ছে মনে করো আর আছে আমার, এখানে হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন আছে, এখানে হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এর সাথে এসে যুক্ত হবে, এর সাথে এসে যুক্ত হয় হচ্ছে আসলে কে জানো? এর সাথে এসে আসলে যুক্ত হয় কোনো একটা, এই যে ধরে নাও এমন নিউক্লিওফাইল। এটা কি আসলে, এর কাছে যেহেতু ইলেকট্রন আছে মানে ও নিউক্লিওফাইল, এমন একজন এসে যুক্ত হয়। ও যুক্ত হওয়ার পরে যে জিনিসটা তৈরি হয়, ও যুক্ত হওয়ার পরে আসলে যে জিনিসটা এসে তৈরি হয় সেটা হয় হচ্ছে কেমন ভাইয়া, চলো দেখাই। সেটা হয় হচ্ছে এক্স্যাক্ট এরকম, যে এই এসে যেদিকে হচ্ছে যে এই যে বাধা কম পাবে সেদিকে এসে যুক্ত হবে, দিয়ে এটা পুরো উল্টে যাবে ভাই, উল্টে যাবে রীতিমতন। কেমন হয় জানো? এই যে হাইড্রোক্সিল CR এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলা হয় হচ্ছে ওয়ালডেন ইনভার্সন। বিজ্ঞানী ওয়ালডেন এটা আবিষ্কার করছিলেন, ওয়ালডেন ইনভার্সন। ওয়ালডেন ইনভার্সন, বিজ্ঞানী ওয়ালডেন এটা আবিষ্কার করছিলেন, ওয়ালডেন ইনভার্সন। এবং এটা দেখতে আসলে ঝড়ে উল্টানো ছাতার মতো লাগে, ঝড়ে উল্টানো ছাতার মতো লাগে। তো এখানে একটা কাহিনী দেখো, এটা কিন্তু 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন, দ্যাটস ওয়াই ও এটা খুব সুন্দর মতন বিক্রিয়াটা করে ফেলতে পারতেছে। বাট এই হাইড্রোজেনগুলা, এই হাইড্রোজেন না হয়ে যদি আমার ধরো আরো কোনো আর গ্রুপ হইতো, তাহলে কিন্তু এটা একটা 3 ডিগ্রি হাইড্রোকার্বন হয়ে যেত। এবং এই হাইড্রোকার্বনের ভর কিন্তু হচ্ছে বেশি, কার তুলনায়? একটা হাইড্রোজেনের তুলনায় মেলা বেশি। তো এই হাইড্রোক্সিল গ্রুপটা এরকম কোনো মিথাইল গ্রুপকে সহজে উল্টাইতে পারে না, ওর ভর বেশি, ভারী হওয়ার জন্য এই পাশে এসে যুক্ত হইতে পারে না, ঠিক আছে? যুক্ত হইতে কিন্তু পারে না, বাট হাইড্রোজেন থাকলে খুব ভালো মতনই যুক্ত হইতে পারে। সো এই যে বিক্রিয়াটা, এটা আসলে 1 ডিগ্রির জন্য সব থেকে বেশি হয়, আর 3 ডিগ্রির জন্য হচ্ছে ভাই খুবই কম। 3 ডিগ্রির জন্য কি কম, কারণ এই ভারী গ্রুপগুলোকে যুক্ত হতে পারে না। এখন এই যে আর বা মলিকুলার ওয়েট বেশি থাকার জন্য যে আমার বাধাটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্টেরিক বাধা। কি বলা হয় বলো? স্টেরিক বাধা। তাহলে মলিকুলার ওয়েট যেখানে বেশি সেখানে স্টেরিক বাধাটার পরিমাণও বেশি। স্টেরিক বাধার পরিমাণ যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে স্টেরিক বাধার পরিমাণ যদি বেশি হয় তাহলে সেখানে গতিটা কম হবে, বিক্রিয়ার হারটা কম হবে, বিক্রিয়া কম হবে। তার মানে বিক্রিয়ার হার বেশি হবে কখন? যখন স্টেরিক বাধার পরিমাণটা কম হবে তখন। কার ক্ষেত্রে? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। তার মানে এই যে দেখো, স্টেরিক ফ্যাক্টর কম হলে, স্টেরিক ফ্যাক্টরটা যদি কম হয় তাহলে, তার মানে সঠিক উত্তরটা কোথায়? বিতে, স্টেরিক ফ্যাক্টর। গড, চলো পরেরটা দেখি। অ্যালকাইল হ্যালাইড RX প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল কি? RX ধরে নাও এটা প্রতিস্থাপন বিক্রিয়া কি, খুব সুন্দর। দেখো RX প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এই বিক্রিয়া যদি কমপ্লিট করাও, এই বিক্রিয়া থেকে তৈরি হয় হচ্ছে ROH, অ্যালকোহল তৈরি হবে ভাইয়া, ROH প্লাস KCl, সেটা একটা বিক্রিয়া। ওকে,
ভেরি গুড। চলো আমি তোমাকে এই বিক্রিয়ার মেকানিজমটা একটু বুঝিয়ে দিই, কিভাবে তুমি এই বিক্রিয়াটাকে বলবা যে বিক্রিয়ার কৌশলটা কেমনে ব্যাখ্যা করবা। ওকে, আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল চিনি। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে ইলেকট্রন আকর্ষণ করবে, যার কাছে ল্যাক অফ ইলেকট্রন বা ইলেকট্রনের ঘাটতি আছে, যার কাছে লন পেয়ার ইলেকট্রন এক জোড়া এখনো আসতে পারে বা যুক্ত হতে পারে, মানে আধিক্য নাই ঘাটতি আছে, যে আসলে পজিটিভ চার্জ যুক্ত আছে, সেই হচ্ছে আমার কি ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইলের কথা যদি বলি, তাহলে নিউক্লিওফাইল হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ যুক্ত, যার কাছে অলরেডি লন পেয়ার ইলেকট্রন আছে, সে আসলে ইলেকট্রনগুলোকে ত্যাগ করতে চায় বা ইলেকট্রন দিতে চায়, তারাই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। এমন না ঘটনাটা? এমনই আশা করি ঘটনাটা। ওকে, তো আচ্ছা, তো যেটার কথা বলতেছি, ওকে ডান, যদি এরকমই ঘটনা হয় চলো আমরা দেখে ফেলি তাহলে। এবার যদি আমি একটু লক্ষ্য করি এখানে, তাহলে দেখতে পাবো এই যেই গ্রুপটা, এই গ্রুপটা কি ভাই নেগেটিভ না? নেগেটিভ। এই গ্রুপটা কি আমার পজিটিভ না বলো তো? হ্যালোজেন তো আমার নেগেটিভই হয়, বুঝছোই তো। আচ্ছা, এখন এই যে গ্রুপটা এসে যুক্ত হবে সেটা কি আমাদের নেগেটিভ, এই যে গ্রুপটা এসে যুক্ত হবে সেটা কি আমাদের পজিটিভ। এই যে পজিটিভের সাথে নেগেটিভ এসে যুক্ত হবে, নেগেটিভের সাথে পজিটিভ এসে যুক্ত হবে, এটাই তো আমাদের আলটিমেট বিক্রিয়া। এটাই আমাদের আলটিমেট বিক্রিয়া না? বিক্রিয়া। এখন দেখো, যে এসে যুক্ত হচ্ছে সবসময় তাকে মাথায় রাখবা, আমাদের অর্গানিক অণুটা না, এই না, যে এসে যুক্ত হবে তাকে মাথায় রাখতে হবে। ও আমার ইলেকট্রোফাইল, ইপি অর এনপি, নিউক্লিওফাইল। কে আসলে ও কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল বলো তো? হাইড্রোক্সিলটা কি আসলে? হাইড্রোক্সিল, ও তো নেগেটিভ, নেগেটিভ চার্জ যুক্ত, মানে কি আসলে সে নিউক্লিওফাইল। সে আসলে কি পজিটিভ চার্জ যুক্ত হলে না ইলেকট্রোফাইল হতো, নেগেটিভ চার্জ যুক্ত মানে সে নিউক্লিওফাইল। তার মানে আমার বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, এবং সেটা কেমন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা কি হবে ভাইয়া? নিউক্লিওফিলিক হবে। বুঝছো জিনিসটা? সবসময় মাথায় রাখবো কাকে? বিকারককে, যে বিক্রিয়া করতে আসতেছে তাকে দিয়ে, তাহলে আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে এবং একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। দেখো তুমি বিক্রিয়াটা কেমন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারা যাবে না? তো চলো ভাইয়া, তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখি। আশা করি এই ধরনের কোশ্চেন আসলে আরামসে উত্তর করতে পারবা। নেক্সট যে কোশ্চেনটা বলে সেটা হচ্ছে নিচের নিচের কোন সংকেতে মেটামার সমাণু লক্ষ্য করা যায়? আচ্ছা, মেটামার সমাণু যেটা, মেটামার, হ্যাঁ, সেটা হচ্ছে আসলে কার্যকারী মূলকের অবস্থানের জন্য যে সমানুতাটা, সেটারই একটা বিশেষ ভার্সন। কার্যকারী মূলক সমাণু, মূলক সমাণু যদি, কার্যকরী মূলক সমাণু যদি আমরা দেখি হচ্ছে কার জন্য জানো? কার্যকরী মূলক সমানুতাটা যদি আমরা দেখি হচ্ছে আমাদের বলে যেটা হচ্ছে ইথারের জন্য, তাহলে সেটাই হয়ে যাবে হচ্ছে আসলে কি একটা মেটামার। ইথারের জন্য হয়, অ্যামিনের জন্য হয়, অ্যামিন। ইথারের জন্য বলতে কেমনে আমি তোমাকে বুঝাই। ধরো আমি একটা যৌগ লিখলাম CH3 CH2 CH2 ও CH3। এই যে দেখো, এটার নাম কি বলবো আমরা? মিথক্সি প্রোপেন। ঠিক একই রকম ভাবে এটাকে যদি এরকম বলি CH3 CH2, এটা প্রথমে 1 নাম্বার কার্বনের পরে ছিল না, ধরো এটাকে 2 নাম্বার কার্বনের পরে দিলাম এটা, তাহলে এটা কি হয়ে যাবে বলো? ইথক্সি ইথেন। এটা মিথক্সি প্রোপেন, এটা হচ্ছে ইথক্সি ইথেন। এই যে ধরো তার অবস্থানটা পরিবর্তন হলো না, এই পরিবর্তনের জন্য আমরা বলতেছি এটা হচ্ছে একটা কি মেটামার। সো আমরা দেখব আমাদের 2 কার্বনের বেশি, দেখো এটা যদি 2 কার্বন যুক্ত হইতো তাহলে কিন্তু তুমি এখানে মেটামার পাইতা না, অ্যালকোহল মানে অক্সিজেনটাকে এদিক ওদিক নিতে পারতা না। ইভেন 3 কার্বন হলেও পারতা না, মিনিমাম 4 কার্বন লাগবে। তাহলে 4 কার্বন যুক্ত যেটা অ্যালকোহলের সংকেত, সেখানেই 4 কার্বন যুক্ত একটা ইথারেরও সংকেত থাকবে। তো 4 কার্বন বা 4-এর থেকে বেশি হলেই সেখানে মেটামার থাকা সম্ভব। তাহলে চলো দেখি আমরা, এটা হচ্ছে 3 কার্বন যুক্ত, তাও তো এখানে আবার মানে নাই, এটা 9 হইতে হইতো, ঠিক আছে? না সরি, এটা তো ঠিকই আছে, এটা হচ্ছে OH লাগতো, তারপর এটা নাই, এটা বাদ দাও, সমস্যা নেই। যে দেখো 4 কার্বন যুক্ত একটা অ্যালকেনের সাথে অক্সিজেন, মানে এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল মানে হচ্ছে সেটার একটা ইথার থাকবে, এবং 4 কার্বন যুক্ত ইথার মানে হচ্ছে এইটা, তার মানে এটার কিন্তু মেটামার থাকবে। রাইট আনসার কিন্তু বিতেই শেষ। এটা তো না, এটা কি আসলে বলো তো? এটা তো একটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, এটা হচ্ছে কার্বনিল যৌগের সংকেত, কার্বনিল। আর এটা কি আসলে? অ্যাসিড। 2টা অক্সিজেন না, তার মানে মিনিমাম মাস্ট বি অ্যাসিড হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু বি। চলো দেখি, দেখো রাইট আনসারটা হচ্ছে বি। বুঝতেছো বা বুঝতে পারা যাচ্ছে? আশা করি বুঝতে পারতেছো, ইজি ভাবেই তো বুঝাতেছি। ওকে, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে কয়টি হাইপার কনজুগেশন গঠন হওয়া সম্ভব? 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে কয়টা হাইপার কনজুগেশন গঠন হওয়া সম্ভব? দেখো চলো আমরা যদি একটু দেখি, 3 ডিগ্রি আয়নে, কার্বন আয়ন একটা আয়ন, এই যে এখানে হচ্ছে ধরো 3 ডিগ্রি হইতে হলে মিনিমাম এখানে একটা মিনিমাম হচ্ছে এগুলা থাকা লাগবে। ধরো এই যে CH3 এরকম ভাবে দিলাম, এখানে হচ্ছে একটা CH3 দিলাম, দেখো 3টা। সো একটা মিথাইল থেকেই আসলে 3টা মতন কি হইতে পারে বলো তো ভাইয়া?
তিনটা কার্বন হাইপার কনজুগেশনে আসতে পারে। হাইপার কনজুগেশন মানে কি ভাই জানো? হাইপার কনজুগেশন মানে হচ্ছে যদি এই যে এই কার্বনটা, এই হাইড্রোজেনটা এই যে এই কার্বনকে তার ইলেকট্রন দিয়ে দেয়, ইলেকট্রন দেওয়ার পরে যদি সে নিজে আসলে কোনো প্রকার বন্ধন ছাড়া, মনে করে না এই যে প্লাস আকারে আছে, তাহলে সেটাকে এখন তো বন্ধন দিয়ে আছে, তাই না? কার্বনিয়াম আয়ন যেহেতু এখানে ইলেকট্রনের ঘাট মানে আধিক্য আছে, আরো যদি ইলেকট্রন টেনে নেয়, কারণ হাইড্রোজেন তো ইলেকট্রন দাতা। আচ্ছা, CH3 এখানে আবার আছে কি CH3। ওকে, তো এই যে এখানে একটু লক্ষ্য করো, এইখানে একটু লক্ষ্য করো, ও ইলেকট্রন দিয়ে দিয়েছে, দেয়া প্লাস হইছে, প্লাস হওয়ার পরে ও যদি কোনো প্রকার বন্ধন ছাড়া কার্বনের সাথে যুক্ত থাকে, সেটাকে বলি হচ্ছে আমরা হাইপার কনজুগেশন। একটা নতুন টার্ম, হ্যাঁ, শিখে রাখো। তাহলে একটা মিথাইল গ্রুপে তিনটা হাইপার কনজুগেশন তৈরি হতে পারে, তিনটা হাইড্রোজেন, এখানে আছে তিনটা মিথাইল গ্রুপ, তাহলে কয়টা টোটালে? 9টা হাইড্রোজেন না? 9টা হাইড্রোজেন হাইপার কনজুগেশনে থাকতে পারে, মানে আমাদের রাইট আনসার কোনটা হবে? 9টা। ক্লিয়ার? সঠিক উত্তর দেখো 9টা। বুঝছো আশা করি। নিচের কোন গ্রুপটি অ্যারোমেটিক প্রতিস্থাপক বিক্রিয়ায় অর্থপ্যারা নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের একটা কোশ্চেন চলে আসছে ভাই তোমার। সো এটার জন্য কি কোনো সঠিক উত্তর নাই? মানে খুব মজাদার আছে, অবশ্যই আছে। আমরা মুখস্থও করি, আমরা চাইলে এই সিম্পল ট্রিকটাও ফলো করতে পারবো, এক্স ওয়াই ট্রিক। একটা বেনজিন বলয়ে ধরে নাও একটা প্রতিস্থাপক গ্রুপ আছে, যেটা বেনজিন বলয়ের সাথে ডিরেক্ট যুক্ত মলিকুল, সেটাকে আমরা এক্স মৌল বলতেছি, আর এই এক্স এর সাথে যে যুক্ত আছে তাকে আমরা ওয়াই মৌল বলতেছি। এখন এখানে কন্ডিশনটা হচ্ছে ইফ যদি আমাদের ইলেকট্রন নেগেটিভিটি অফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে ইলেকট্রন নেগেটিভিটি অফ এক্স এক্স এর ইলেকট্রন নেগেটিভিটিটা যদি ওয়াই এর থেকে বেশি হয়, তাহলে এটা আমাদের বলয় সক্রিয়কারী এবং অর্থপ্যারা নির্দেশক। ওকে, আচ্ছা। আবার যদি এটা উল্টা হয়, ইফ ইলেকট্রন নেগেটিভিটি অফ ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, মানে বাইরেটারই যদি বেশি হয়, তাহলে নিষ্ক্রিয়কারী এবং মেটা নির্দেশক। শেষ। এখানে দেখো, এখানে এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে অক্সিজেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে। ওয়াই যদি একাধিক থাকে, তাহলে ওই দুজনের ভিতরে যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি তাকে ধরবো হচ্ছে আমরা ওয়াই। যেমন এখানে কার্বন এক্স আর ওয়াই কে অক্সিজেন হবে হচ্ছে ওয়াই। সো দেখো কার বেশি? আসলে ওয়াই এর বেশি মানে কি? সেটা আসলে মেটা নির্দেশক। এই যে ওয়াই এর বেশি তড়িৎ-ঋণাত্মকতা, তাই না? ওয়াই এর বেশি। তাহলে আবার এখানে দেখি, আসো, এখানে এক্স হচ্ছে আমার ডিরেক্ট যেটা এর সাথে যুক্ত, সেটা হচ্ছে অক্সিজেন, আর ওয়াই হচ্ছে কি আমার হাইড্রোজেন। তার মানে এখানে কিন্তু আসলে এক্স এর বেশি, দ্যাটস ওয়াই এটাই কিন্তু আমার অর্থপ্যারা নির্দেশক। প্রত্যেকটাতে কাউন্ট করবা, তুমি পেয়ে যাবা সঠিক উত্তর। ওকে, তাহলে দেখো হাইড্রোক্সিল গ্রুপ। চলো পরেরটা দেখি। লঘু নাইট্রিক অ্যাসিড যৌগে টলুইনকে জারিত করলে কি উৎপন্ন হবে? একটা জিনিস মাথায় রাখবা, টলুইনকে তুমি যেভাবেই জারিত করো না কেন, টলুইন কেন, এখানে একটা বেনজিন বলয়ের সাথে কার্বন যুক্ত একটা যৌগ, যেভাবেই জারিত করো, কেবলমাত্র ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে জারিত করলে, ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে জারিত করলে এখানে তৈরি হয় হচ্ছে বেনজাইলডিহাইড, CHO। হ্যাঁ, বাকি যে কোনো জারণ যদি তুমি না করো না কেন, CH3, টলুইন বা অন্য যে কোনো যৌগটাকে বাকি যে কোনো জারণ করো না কেন, জারণ করলা, এই ধরনের যেমন নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে বলছে, তো ধরে নাও নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে তোমাকে কি তৈরি করে দিবে ভাই? বেনজোইক অ্যাসিড। এখানে অ্যাসিড তৈরি করে দিবে, মানে সঠিক উত্তরটা কোনটা হবে আমাদের? বি, বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, রাইট আনসার হচ্ছে দেখো বি, বেনজোইক অ্যাসিড। চলো পরেরটা দেখি। সূর্যালোকের অনুপস্থিতিতে বেনজিন এবং শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মিশ্রণ কি উৎপন্ন করে? সূর্যালোকের অনুপস্থিতিতে যদি আমরা বেনজিন এবং শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিত করি, বেনজিন অনুপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটায়, এই যে ধরে নাও বেনজিন এবং শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মিশ্রণ AlCl3, এই মিশ্রণ কমপ্লিট করলে আসলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে এখান থেকে ক্লোরোবেনজিন প্লাস এর উপস্থিতিতে আসলে এখানে ক্লোরিন সংযোগ হয়, বুঝছো? ক্লোরোবেনজিন প্লাস HCl এরকম। সো আমাদের সঠিক উত্তরটা কোনটা তাহলে? এই যে ক্লোরোবেনজিন প্লাস HCl। দেখো তো এরকম কোনো অপশন আছে কিনা? আছে, ক্লোরোবেনজিন প্লাস HCl, মানে রাইট আনসারটা হচ্ছে এখানে। সঠিক উত্তরটা দেখি চলো, ক্লোরোবেনজিন প্লাস HCl। ওকে, নেক্সট।
এই একটা যৌগ, যৌগটির ক্ষেত্রে কোনটি সঠিক? এই একটা যৌগ, এই যৌগটার দিকে তাকায় দেখো, একটা প্রতিসমতা ভাব খুঁজে পাবা। যেমন যৌগটা যদি আমি একটু লিখি, এই যে CH লিখলাম, উপরে দিলাম হচ্ছে CHO, এখানে দিলাম হচ্ছে OH। হ্যাঁ, তো এই যে এই পার্টটুকু লেখা শেষ। এবার পরের পার্টটুকু দেখো, আবার যদি লিখি সি, এই যে মনে করো আমি এখানে OH দিলাম, এটা তোমার ইচ্ছা, তুমি যে দিকেই দিবা এরকম কোনো ব্যাপার না, CHO এমন। এই যে এই বরাবর, এই যে এই বরাবর, এই বিভেদ তল বরাবর যদি তুমি এটাকে ভেঙে দাও, তাহলে দেখবা উপরে ঘূর্ণনটা যেদিকে, নিচের ঘূর্ণনটা এক্স্যাক্ট তার বিপরীত দিকে। উপরেরটা যদি ক্লকওয়াইজ হয়, নিচেরটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো ঘূর্ণনটা আসলে একে অপরকে প্রশমিত করে। এরকম যে বিভেদ তল যা উপর এবং নিচকে প্রশমিত করে, কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সে কিন্তু একটা আলোক নিষ্ক্রিয় যৌগ হয়। কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সে কি হয়? আলোক নিষ্ক্রিয় যৌগ হয়। কাইরাল কার্বন আছে, বাট স্টিল এটা কেমন হয়? আসলে একটা আলোক নিষ্ক্রিয় যৌগ হয়। সো তোমাদের জন্য এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ যে একটা আলোক নিষ্ক্রিয় যৌগ, এবং এটা কিন্তু একটা মেসো যৌগ। মেসো টার্টারিক অ্যাসিডের নাম শুনছো না? মেসো যৌগ হয়। সো তাহলে এখানে কি মেসো যৌগ অপশনে আছে? নাই। ডান ঘূর্ণি বাম ঘূর্ণি কোনো দিকেই না। রেসিমিক মিশ্রণ না, রেসিমিক মিশ্রণ আলাদা নিষ্ক্রিয়, বাট রেসিমিক মিশ্রণ আলাদা কথা। ওটা একটা যৌগ না, একটা এল ল্যাকটিক অ্যাসিড এবং একটা মানে ডি ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ সমমোলার দুটো এনানসিওমারের বিপরীত এনানসিওমারের মিশ্রণকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ। তাহলে এটা হবে হচ্ছে শুধু আলোক নিষ্ক্রিয়। রাইট আনসারটা হচ্ছে ডি। দেখো কারেক্ট আনসার হচ্ছে ডি। পরেরটাই, বেনজিন কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। দেখো, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সবাই তো জানো, তাই না? আচ্ছা, তা আমি তোমাকে এটা বুঝিয়ে দিই কিভাবে এর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। ধরে নাও একটা হাইড্রোজেন এখান থেকে অপসারণ হবে। হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে কার্বনটা আমার পজিটিভ চার্জে চার্জ হবে নাকি নেগেটিভ চার্জে চার্জ হবে? বলো তো, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? আসলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে সে কি আসলে নেগেটিভ চার্জে চার্জ হবে কার্বনটা। এখন তাহলে যে আসবে সে অবশ্যই কি পজিটিভ চার্জ হবে। এখন আমি তোমাকে বলছিলাম যে আমার বিক্রিয়াটার প্রকারভেদ নির্ভর করে বিকারকের উপরে, যে আসবে তার উপরে, জৈব অণুর উপরে না। তাহলে বিকারক অণুটা পজিটিভ চার্জ যুক্ত পাবলিক আসলে কি? অবশ্যই ইলেকট্রোফাইল, মানে ওর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রোফাইল, তাই না? ইলেকট্রোফাইল। তার মানে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতেছে, এবং সেটা কি আসলে? একটা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। চলো পরেরটা দেখি। SN1 বিক্রিয়া কত ধাপে সংঘটিত হয়? দেখাই ফেলছি না ভাইয়া, বলো তো। SN1, এটার ক্রম যদি চিন্তা করি আমরা, ক্রম SN2, ক্রম হবে হচ্ছে যেটা লেখা আছে সেটাই, 1 2। ধাপ যদি চিন্তা করি, তাহলে ক্রম আর ধাপ হয়ে যায় হচ্ছে উল্টা, এমন। তাহলে SN1 কত বিক্রিয়া, কত ধাপে গঠিত হয়? 2 ধাপে। সঠিক উত্তর কোনটা? 2 ধাপে। রাইট অ্যান্সার 2 ধাপে। ওকে, পরেরটা, কার্বন কার্বন ত্রিবন্ধনের দৈর্ঘ্য কত? এই ধরনেরও কোশ্চেন হয় কিন্তু, হ্যাঁ। সো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের যেটা দৈর্ঘ্য, সেটা হয় হচ্ছে ভাইয়া 1.54 অ্যাংস্ট্রম। আচ্ছা, কার্বন কার্বন ডাবল বন্ডের যেটা দৈর্ঘ্য ভাইয়া, সেটা হয় হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। কার্বন কার্বন ট্রিপল বন্ডের যেটা দৈর্ঘ্য ভাইয়া, সেটা হয় হচ্ছে আরো কম, 1.2 অ্যাংস্ট্রম, 19 বা 2। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস তোমাকে আমি দেখাই, কার্বন কার্বন ডাবল বন্ড অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক, তাহলে সেখানে বন্ধন দৈর্ঘ্যটা হয় হচ্ছে আসলে ভাইয়া 1.39, একেবারে মাঝামাঝি টাইপের অ্যাংস্ট্রম। আমার তো চাইছে হচ্ছে ট্রিপল বন্ডেরটা, সেটা কত? 1.2 অ্যাংস্ট্রম। রাইট অ্যান্সারটা হচ্ছে 1.2। রাইট অ্যান্সার 1.2 অ্যাংস্ট্রম। ওকে, নিজের কোন গ্রুপটি প্রশম নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল সম্পর্কে কি কি বলছিলাম মনে আছে? নিউক্লিওফাইল হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ যুক্ত নিউক্লিওফাইল। প্রশম মানে হচ্ছে কোনো চার্জ যুক্ত থাকবে না। ওকে, নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী, মানে ইলেকট্রন সে দান করবে, নিউক্লিয়াস আকর্ষী। ইলেকট্রন কি? ইলেকট্রন দাতা, ইলেকট্রন দান করবে। তার মানে লন পেয়ার ইলেকট্রনের আধিক্য আছে তার কাছে, ইলেকট্রনের আধিক্য, তার কাছে মেলা লন পেয়ার ইলেকট্রন আছে, আধিক্য আছে তার কাছে। এটা যদি দেখি তাহলে বুঝবো এখানে কিন্তু লন পেয়ার ইলেকট্রনের আধিক্য একমাত্র আছে হচ্ছে এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেনের কাছে একজন লন পেয়ার ইলেকট্রন আছে, মানে রাইট অ্যান্সারটা হচ্ছে ডি। সঠিক উত্তরটা দেখো ভাইয়া, ডি। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলতেছে যে 1-বিউটিন-3 আইন জৈব যৌগে কতগুলো সিগমা এবং কতগুলো পাই বন্ধনের সংখ্যা আছে সেটা কাউন্ট করতে হবে।
1 বিউটিন 3 আইন। আমরা যদি দেখি তাহলে 1 বিউটিন এটা যদি আমরা লিখি মানে 4টা কার্বন যুক্ত, তাই না? 4টা কার্বন যুক্ত, 1 2 3 4, 4টা কার্বন যুক্ত। তার ভিতরে 1 নম্বরে আছে হচ্ছে ইন মানে ডাবল বন্ড দিয়ে দিলাম, এবং 3 নম্বরে আছে হচ্ছে আইন, 3 নাম্বার মানে হচ্ছে এখানে আছে হচ্ছে ট্রিপল বন্ড। তাহলে এই যৌগের লেখা শেষ, বাকিগুলা কি হবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে এই যে একটা, এই যে একটা, দুইটা। এখানে হাইড্রোজেন থাকবে কয়টা? শুধু একটা, এই যে দিলাম। এখানে হাইড্রোজেন থাকবে কয়টা? নাই। এখানে হাইড্রোজেন থাকবে কয়টা ভাইয়া? একটা, দিলাম। এখন এখানে বলছে আমার সিগমা বন্ড কয়টা, চলো একটু কাউন্ট করে ফেলি। 1 2 3 4 5 6 7, 7টা সিগমা বন্ড। পাই বন্ধন তাহলে কয়টা? এই যে 1 2 3, 3টা হচ্ছে পাই। তাহলে 7টা সিগমা 3টা পাই। রাইট আনসারটা কোথায়? এই যে 7 নম্বরে। ক্লিয়ার? কোথায়? 7 নম্বরে। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার না? ওকে, এই যে দেখে নাও 7 নম্বরে। সো তোমাদের কোশ্চেন কিন্তু এখানেই হচ্ছে আমাদের শেষ। ওকে, সো আশা করি বুঝতে পারছো টোটাল যেভাবে ক্লাসটা কমপ্লিট করানো হইলো। ওকে, সো যারা এখন পর্যন্ত যুক্ত আছো ভাইয়া, সব শেষ অবধি যারা দেখে গেলা, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি জৈব রসায়নের প্রথম লেকচারটা হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। যেরকমভাবে যা যা কিছু বোঝাতে হবে তা কিছু আশা করি ক্লাসের ভিতরে ছিল। আমি সবগুলো একটু থিওরিটিক্যাল মানে ডেপথ থেকে বোঝানোর ট্রাই করছি। সো তুমি যদি এইরকমভাবেই অ্যানালাইসিস করে পড়াশোনাটা কমপ্লিট করতে পারো, তুমি কমন পাবাই, তোমার পড়াশোনাটাও গোছাবে, পরিমাণটাও কম হবে, এবং ইনশাল্লাহ তুমি একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। সো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের লেকচারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।